প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের মতো ভালো আছি। তোমরা সবাই জানো, মহামারী করোনা ভাইরাসের কারণে সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার কারণে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনলাইন ক্লাস পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় শিমুলদা এমপি কলেজে অধ্যক্ষ স্যারের নির্দেশনায় একটি সুন্দর রুটিন প্রণয়ন করেন। সেই রুটিন অনুযায়ী সকল শিক্ষক মণ্ডলী অনলাইন ক্লাস পরিচালনা করে আসছেন। আমি স্যারকে ধন্যবাদ জানাই সুষ্ঠু সুন্দরভাবে একটি অনলাইন ক্লাস পরিচালনা করার জন্য, তার পরিবেশ সৃষ্টি করে দেওয়ার জন্য এবং একটি রুটিন প্রণয়ন করার জন্য। আমি তোমাদের সামনে আবারও অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। মৃণালকান্তি খা, প্রভাষক, ভূগোল, শিমুলদা এমপি কলেজ, মৌতলা, কালীগঞ্জ, সাতক্ষীরা। আমি আজকে বিষয় ভূগোল প্রথম পত্র অর্থাৎ একাদশ শ্রেণীর জন্য 20 শিক্ষাবর্ষের ছাত্রদের জন্য ভূগোল প্রথম পত্রে ভূমিরূপ পরিবর্তন অর্থাৎ দ্বিতীয় অধ্যায়, তার নাম হচ্ছে ভূমিরূপ পরিবর্তন। সেই ভূমিরূপ পরিবর্তন আজকে আমাদের অনলাইন ক্লাসের যে আলোচ্য সূচি হলো ভূমিক্ষয় কি, যেটি অনলাইন ক্লাস নেব। প্রথমটি হচ্ছে ভূমিক্ষয় কি, বাংলাদেশে ভূমিক্ষয়ের কারণ আলোচনা করো। এই দুটি বিষয়ে আমি তোমাদের সামনে আজকে অনলাইন ক্লাস নিব। নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার অনলাইন ক্লাসের সাথে সাথে সবাই যোগাযোগ করছো আমার অনলাইন ক্লাস দেখার জন্য। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। যে কোনো কারণে যারা যোগাযোগ করতে পারবে তারা নিশ্চয়ই আগামী দিন অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারবে। আমি যে বিষয়টা নিয়ে অনলাইন ক্লাস নেব সেটি তোমরা সবাই জানতে পেরেছ। তার আগে আমরা একটু পিছনে ফিরে যাই, যে গত ক্লাসে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করেছিলাম সেই ক্লাসটা সম্পর্কে একটু আলোচনা করে আসি। প্রথম আলোচনা করেছিলাম সুনামি কাকে বলে, সুনামির কারণ সমূহ আলোচনা করো। সুনামি মানব জীবনের উপরে যে নেতিবাচক প্রভাব বা ফলাফল প্রভাব সৃষ্টি করছে সেটি আমরা আলোচনা করেছিলাম। এই তিনটি বিষয়ে আমি গত ক্লাসে অনলাইনের মাধ্যমে তোমাদের সামনে ক্লাস নিয়েছিলাম। নিশ্চয়ই তোমরা সেগুলো সুন্দরভাবে বাসায় যে বাড়ির কাজটি ছিল অবশ্যই তোমরা দেখছো। তাই ধারাবাহিকতায় আজকে আমি যে বিষয়টা নিয়ে অনলাইন ক্লাস নেব, ভূমিক্ষয় কি। প্রিয় শিক্ষার্থী, আমাদের কিন্তু সুনামির সাথে সাথে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অংশে যে শব্দটি সবচেয়ে বেশি পরিচিত সেটি হচ্ছে ভূমিক্ষয়, যেটি আমাদের মানব জীবনের সাথে অতি নিবিড়ভাবে জড়িত। সেই বিষয়টা নিয়ে আমি আজকে তোমাদেরকে ক্লাস দিচ্ছি যে ভূমিক্ষয় কাকে বলে। এটি অবশ্যই তোমরা সবাই কম বেশি জানো যে ভূমিক্ষয় কী বা কাকে বলে, বা কেনই বা আমাদের ভূমিক্ষয় সৃষ্টি হয়েছে বা কেন সৃষ্টি হচ্ছে সেটি আমরা সংজ্ঞার মাধ্যমে বিস্তারিত জানতে পারবো। প্রথমে জানি যে ভূমিক্ষয় কী। তোমরা সবাই জানো সাধারণত ভূমির উপরের যে অংশ যেটি আস্তে আস্তে নিচের দিকে ক্ষতগতি সৃষ্টি করে বা ক্ষয় হয় সেটিকে আমরা ভূমিক্ষয় বলতে পারি। অর্থাৎ ভূমির যে উপরের অংশটি আছে সেটি আস্তে আস্তে নিচের দিকে ক্ষত সৃষ্টি করছে বা ক্ষয় হয়ে আস্তে আস্তে সমতল ভূমির সাথে প্রায় মিশে গেছে, সেটি হলো ভূমিক্ষয়। তোমরা সবাই জানো শিক্ষার্থী, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এই কৃষি প্রধান দেশে গ্রাম অঞ্চলে মানুষ কৃষি কাজ করার জন্য যে জমি চাষ করে বা কর্ষণ করে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে, এই ফসল উৎপাদন করার মাধ্যমে যে কৃষিকাজের দ্বারা ভূমি ক্ষয় হচ্ছে, এই ক্ষয় হওয়ার নামই হলো ভূমিক্ষয়। কারণ কৃষিকাজ করতে গেলে আমাদেরকে মাটি
বা জমি চাষাবাদ করতে হয়। এই চাষাবাদ করতে গেলে নিশ্চয়ই তোমরা সবাই জানো যে ভূমি ক্ষয় হয়, আর এর নামই হলো ভূমিক্ষয়। একটি চিত্র আমরা সবাই মনোযোগ সহকারে দেখি। তোমরা সবাই জানো এই অংশটির নাম হলো সমতল ভূমি, অর্থাৎ ভূমির সাথে যেটি সংশ্লিষ্ট সেটি হচ্ছে সমতল। আর এই সমতল ভূমির উপরে যখন কোনো কিছুই থাকবে, নিশ্চয়ই আমরা সবাই জানি যে সমতল ভূমি থেকে উঁচু অংশ, এই উঁচু অংশ যখন এর মাথা বা এর চারিপাশ আস্তে 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 নিচের দিকে ক্ষত সৃষ্টি করবে বা ক্ষয় হয়। বিশেষ করে আমাদের ভূমিক্ষয় বাংলাদেশে আষাঢ় শ্রাবণ মাসে সবচেয়ে ভূমিক্ষয় দেখা যায় যখন বর্ষার সৃষ্টি হয়। বাংলাদেশের মৌসুমী বায়ু অর্থাৎ জলবায়ু যখন প্রভাবিত হয় তখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, আর বৃষ্টিপাতের কারণে এই উঁচু অংশ আস্তে আস্তে ক্ষত সৃষ্টি হয়। এই ক্ষতর নামই হলো বা ক্ষয়ের নামই হলো ভূমিক্ষয়। তাহলে শিক্ষার্থী তোমরা সবাই এই চিত্রটির মাধ্যমে কিভাবে ভূমিক্ষয় হয় বা কেনই না ভূমিক্ষয় হচ্ছে সেটি অবশ্যই তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা কত আলোচনা করলাম ভূমিক্ষয় কি, নিশ্চয়ই তোমরা ভূমিক্ষয় কি সেটি বুঝতে পেরেছ। দেখা যাক শিক্ষণফলে ভূমিকা সম্পর্কে কি বলা আছে। শিক্ষণফলে বলছে ভূমিক্ষয় কি তা শিক্ষার্থী বলতে পারবে। তাহলে তোমরা যেটি অনলাইনের মাধ্যমে ক্লাস করে জ্ঞান অর্জন করতে পেরেছ সেটি ভূমিক্ষয় কি তা শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই সেগুলো বলতে পারবে। চমৎকার একটি কথা শিক্ষণফলে আমরা দেখলাম। তাহলে পরবর্তী যে বিষয়টি আছে বাংলাদেশের ভূমিক্ষয়ের কারণ, যে কিভাবে ভূমিক্ষয় হচ্ছে। ভূমিক্ষয় সংখ্যাটি তোমরা নিশ্চয়ই সুষ্ঠুভাবে সুন্দরভাবে স্মরণ করতে পেরেছ, মনে রাখতে পেরেছ। তাহলে ভূমিক্ষয়ের কারণ আলোচনা করলে তোমরা সহজেই আরো সুন্দরভাবে বুঝতে পারবে। দেখা যাক যে কি কি কারণে আমাদের ভূমিক্ষয়ের সৃষ্টি হয়। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এই কৃষিপ্রধান দেশে দুইটি পর্যায়ে আমাদের ভূমিক্ষয়ের কারণ সৃষ্টি হয়েছে। একটা হচ্ছে প্রাকৃতিক কারণ, আর হচ্ছে অপ্রাকৃতিক অর্থাৎ মনুষ্য সৃষ্টি কারণ। আমাদের মানুষের দ্বারা যে কারণগুলোর জন্য ভূমিক্ষয় সৃষ্টি হচ্ছে তারই হলো অপ্রাকৃতিক অর্থাৎ মনুষ্য সৃষ্টিজনিত কারণ। তাহলে প্রথমে জানবো শিক্ষার্থী যে প্রাকৃতিক কারণ, যে প্রাকৃতিক কারণে কিভাবে ভূমিক্ষয় সৃষ্টি হচ্ছে। তাহলে প্রাকৃতিক কারণটা কি বা কেনই বা সৃষ্টি হচ্ছে আমাদের জানতে হবে। একটু আগে বলছিলাম যে আষাঢ় শ্রাবণ মাসে বাংলাদেশের উপর দিয়ে একটি মৌসুমী জলবায়ু বিরাজ করে। এই মৌসুমী জলবায়ু বিরাজ করার কারণে বাংলাদেশে প্রচুর পরিমাণে বর্ষা হয়। এই বর্ষা হওয়ার কারণে বিভিন্ন ধরনের ভূমিক্ষয়ের সৃষ্টি হয়, অর্থাৎ প্রকৃত পদার্থ কারণে যে ভূমিক্ষয়গুলো সৃষ্টি হয় সেটি হলো প্রকৃতির কারণ। যেমন বায়ু প্রবাহ, এই বায়ু প্রবাহ কিন্তু প্রকৃতির কারণে সৃষ্টি হয়। যে কোনো মুহূর্তে সৃষ্টি হতে পারে, এটা মানুষের কোনো হাত নেই। আমরা পয়েন্টগুলো এক এক আলোচনা করবো। তাহলে সবাই খাতায় লিখে নাও। বায়ু প্রবাহ, অর্থাৎ বায়ু মানে কি বাতাস, আর প্রবাহ মানে কি যেখান থেকে বাতাসের সৃষ্টি হচ্ছে সেখান থেকে বাতাস প্রভাবিত হচ্ছে, অর্থাৎ বাতাস এক স্থান থেকে অন্য স্থানে নির্দিষ্ট নিয়মিতভাবে প্রভাবিত সৃষ্টি হয়। কারণ অপেক্ষায় বায়ু প্রবাহ কিন্তু স্থির থাকে না। বাংলাদেশের ভূমিক্ষয়ের অন্যতম কারণ হল বায়ু প্রবাহ। উদাহরণস্বরূপ বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে, বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলে আষাঢ় শ্রাবণ মাসে প্রচুর বর্ষা হওয়ার কারণে এই বায়ু প্রবাহ দ্বারা উপকূলবর্তী অঞ্চলের ভূমিক্ষয় হয়। আর ভূমিক্ষয় হওয়ার কারণে উপকূলবর্তী অঞ্চলের মানুষগুলো আমরা নিরাপত্তা বা আশ্রয় কেন্দ্র তাদেরকে নিয়ে আসি। এই একমাত্র কারণ ভূমিক্ষয়। তাই নিশ্চয়ই বুঝতে পারছো যে বায়ু প্রবাহ দ্বারা কীভাবে ভূমিক্ষয় হচ্ছে। আর এই ভূমিক্ষয়ের প্রভাবটা বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ অংশের উপকূলবর্তী
বেশি দেখা যায়। নাম্বার 2, বন্যা। বন্যা হলো বাংলাদেশের ভূমিক্ষয়ের অন্যতম একটি কারণ। বাংলাদেশের যে অঞ্চলের উপর দিয়ে মৌসুমী জলবায়ুর প্রভাব বিস্তার করে সে অঞ্চলে সবচেয়ে বেশি পরিমাণে বন্যা বা বৃষ্টিপাত হয়। এই বৃষ্টিপাতের কারণে বন্যা সৃষ্টি হয়। এই বন্যার ফলে বন্যার পানি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়। আর এক স্থান থেকে অন্য স্থানে যখন স্থানান্তরিত হয়, নিশ্চয়ই তোমরা সবাই জানো, মাটি আস্তে আস্তে নরম হয়ে যায়। আর নরম হয়ে যাওয়ার কারণে এক স্থান থেকে অন্য স্থান প্রভাবিত হওয়ার সাথে সাথে ভূমিক্ষয় হয়। বিশেষ করে উঁচু স্থান থেকে যখন নিচের দিকে ধাবিত হয়, তোমরা সহজে দেখবে যে মাটি ক্ষয় হচ্ছে। এবং যেখানে মাটি বা যেখানে বর্ষার পানি প্রভাবিত হচ্ছে সেখানে মাটিগুলো একটি ছোট্ট গর্তের ন্যায় সৃষ্টি হয়েছে। ওই গর্তটাকে আমরা নিশ্চয়ই সহজে চিনতে পেরেছি, জানতে পেরেছি, বুঝতে পেরেছি। আর জানতে পারা, বুঝতে পারার নামই হলো ভূমিক্ষয়। আর ভূমিক্ষয়টা সৃষ্টি হচ্ছে বন্যার কারণে। নাম্বার 3, বৃষ্টিপাত। এই বৃষ্টিপাত হলো বাংলাদেশের ভূমিক্ষয়ের আরও একটি অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। কারণ আষাঢ় শ্রাবণ মাসে যখন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, এই বৃষ্টিপাতের কারণে বিশেষ করে নদ নদী, খাল, বিল, হাওর, বিল সবইগুলো পানিতে প্লাবিত হয়ে যায়। আর এই প্লাবিত হওয়ার কারণে মাটি আস্তে আস্তে পানি রসতে রসতে মাটির ভিতরে অংশটি কোমল হয়ে যায় এবং সেগুলো আস্তে 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 গলতে শুরু করে এবং হঠাৎ মাত্রই উঁচু স্থান থেকে নিচের দিকে ধসে পড়ে। এই ধসে পড়ার নামই হলো ভূমিক্ষয়। আর এই ভূমিক্ষয়টা মূলত বৃষ্টিপাত থেকে সৃষ্টি। যে অঞ্চলে সবচেয়ে বেশি পরিমাণ বৃষ্টিপাত হবে সে অঞ্চলে ভূমিক্ষয়টা বেশি প্রভাব বিস্তার করবে। নাম্বার 4, নদীর তীর ভাঙন। নদীর তীর ভাঙন বাংলাদেশের ভূমিক্ষয়ের অন্যতম কারণ হলো নদীর তীর ভাঙন। তোমরা সবাই জানো বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। শুধু কৃষিপ্রধান দেশ নয়, বাংলাদেশ নদীমাতৃক দেশ, ধানের দেশ, ধানের দেশ, সুফলা শস্য শ্যামল বাংলাদেশ। সেই বাংলাদেশ নদীমাতৃক দেশে বাংলাদেশের অসংখ্য নদ নদী খালবিল আছে। এই অসংখ্য নদ নদী খালবিল যখন বর্ষাকালে প্রচুর পরিমাণে বর্ষা হয় তখন সেগুলো বর্ষার উপকূলবর্তী পানি দুই পাশে প্লাবিত হয়ে যায়। এই প্লাবিত পানি তাদের উপকূল অঞ্চল বা পাড় পেরিয়ে নিচের দিকে ধাবিত হয়। এই নিম্ন অঞ্চলগুলো যখন ধাবিত হয় তখন নদীর তীর আস্তে আস্তে ভাঙতে শুরু করে। আর যেখানে নদীর তীর ভেঙে যায় সে অঞ্চল, বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ অংশের মধ্যে যে সুনামি প্রভাব বিস্তার করেছিল তার একটি কারণ ছিল নদীর তীর ভাঙন। এই নদীর তীর ভাঙনের কারণে অসংখ্য মানুষ কিন্তু মারা গিয়েছিল। এরই কারণে বাংলাদেশের ভূমিক্ষয়, বিশেষ করে সাতক্ষীরা উপকূলবর্তী অঞ্চল অন্যতম। সেই উপকূলবর্তী অঞ্চলে মানুষের তীরবর্তী ভাঙনের ফলে ভূমিক্ষয় সহজেই আমরা লক্ষ্য করতে পারি। তাহলে নদীর তীর ভাঙন, এই নদীর তীর ভাঙনের ফলে বাংলাদেশের ভূমিক্ষয় প্রভাব বিস্তার লাভ করে আসছে। নাম্বার 5, নদীর প্রবল প্রবাহ। নদীর প্রবল প্রবাহ অর্থাৎ নদীর পানি বর্ষাকালে যখন প্রচুর পরিমাণে বর্ষা শুরু করে তখন নদীর পানি এক স্থান থেকে অন্য স্থানে নির্দিষ্ট নিয়মিতভাবে প্রবাহিত হয় এবং বিশেষ করে যখন জোয়ারের সৃষ্টি হয় তখন জোয়ারের পানি কয়েক ফুট
উপচে উপরে উঠে যায় এবং আস্তে আস্তে সেগুলো নিচের দিকে অর্থাৎ উপকূলবর্তী অঞ্চল প্লাবিত হতে শুরু করে। এই প্লাবিত হতে যখন শুরু করে তখন সহজেই ভূমিক্ষয়ের সৃষ্টি হয়। যেমন বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনা প্রভৃতি নদীর পানি যখন প্লাবিত হতে শুরু করে, এই প্লাবিত পানি নিচের দিকে প্রবাহিত হয়। আর নিচের দিকে প্রবাহিত হওয়ার সাথে সাথে আমাদের নদীর প্রবাল অর্থাৎ প্রবাল গতিতে খুব দ্রুতগামী নদীর পানি এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। আর এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হওয়ার সাথে সাথেই যখন জোয়ারের সৃষ্টি করছে তখন নদীর পানি যে স্রোতের বেগ থাকার কারণে পাড়ে যখন আঘাতপ্রাপ্ত হচ্ছে তখন উপকূলবর্তী অঞ্চল প্লাবিত হচ্ছে বা ভেঙে যাচ্ছে, ক্ষয় হচ্ছে। এই পাঁচটি কারণে বাংলাদেশের প্রাকৃতিক কারণে বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে ভূমিক্ষয়ের সৃষ্টি হয়। ১. বায়ু প্রবাহ, ২. বন্যা, ৩. বৃষ্টিপাত, ৪. নদীর তীর ভাঙন, ৫. নদীর প্রবাল প্রবাহ। এই পাঁচটি কারণে বাংলাদেশের ভূমিক্ষয় সৃষ্টি হয়ে আসছে। নিশ্চয় শিক্ষার্থী তোমরা পয়েন্টগুলো সুন্দরভাবে লিখছ। তোমরা যারা সুন্দরভাবে মনোযোগ সহকারে আমাদের পয়েন্টগুলো লিখছ বা আমাদের ক্লাসের প্রতি ওদের দৃষ্টি আছে, এই দৃষ্টির কারণে তোমরা ভূমিক্ষয়ের কারণ বলছো দুটি বই সংগঠিত হয়। একটি প্রাকৃতিক কারণ, আমরা প্রথমে প্রাকৃতিক কারণে কি কি পর্যায়ে ভূমিক্ষয় হয় সেগুলো আমরা আলোচনা করলাম। বাকি যেটা আসছে অপ্রাকৃতিক অর্থাৎ মনুষ্য সৃষ্টি কারণ। দেখা যাক সেখানে কি কি বিষয়ের কারণে যে আমাদের ভূমিক্ষয় সৃষ্টি হচ্ছে। বন উজাড় অর্থাৎ অপ্রাকৃতিক কারণ বা মনুষ্য সৃষ্টি কারণ। এই বন উজাড় কিন্তু মানুষের দ্বারা বনটা নির্মূল করা হচ্ছে। বন উজাড় ভূমিক্ষয় আরেকটি কারণ হলো অপ্রাকৃতিক কারণ অর্থাৎ মানুষের দ্বারা সৃষ্টি, সেটি হচ্ছে বন উজাড়করণ। বাংলাদেশের দেশে যে বনভূমি আছে, বাংলাদেশের মোট আয়তনের 25% বনভূমি থাকা প্রয়োজন, কিন্তু সেই তুলনায় 17.3 আমাদের বনভূমি আছে। এবং বনভূমির মধ্যে যে পরিমাণ গাছপালা বা বৃক্ষ বা প্রাণীগুলো আছে যেগুলো ইত্যাদি পর্যবেক্ষণ করে দেখা যায় আস্তে আস্তে সেগুলো ধ্বংসের দিকে। এই বনভূমি উজাড়করণ অর্থাৎ বনভূমি থেকে আমরা বিভিন্ন ধরনের গাছপালা নিবিড়ভাবে কেটে ফেলছি। এই নিবিড়ভাবে কেটে ফেলার কারণে আমাদের সহজেই কিন্তু মাটি ক্ষয় হয়। এই মাটি কিন্তু আগে রাখে বৃক্ষের শিকড়। যখন আমরা বৃক্ষকে নিবিড়ভাবে কেটে ফেলছি, পরিষ্কার করে ফেলছি, তখন কিন্তু ওই বৃক্ষের যে শেকড়গুলো মাটি আগে ধরে রাখতে পারছে না, তখন সহজেই কিন্তু আস্তে আস্তে বন উজাড় করার কারণে ভূমিক্ষয়ের সৃষ্টি হচ্ছে। আর এই সৃষ্টির কারণ বা দায়ী হচ্ছে আমাদের মনুষ্য বা মানব জীবন, যা মানব জীবনের উপরে ইতিবাচক প্রভাব সৃষ্টি করছে। তার কারণ হলো বন উজাড়। নাম্বার 2, জুম চাষ। এই জুম চাষ হলো বনভূমি ক্ষয়ের আরো একটি কারণ। তোমরা সবাই জানো বাংলাদেশের পাহাড়ি অঞ্চল যথাযথ যোগাযোগ ব্যবস্থা ও জীবনযাত্রার মান অত্যন্ত কষ্টকর এবং বসতি অত্যন্ত পাতলা। এই পাতলা বসতির জন্য জীবনযাত্রার মান খুবই কষ্টকর, কৃষি পরিবেশ এবং বিভিন্ন ধরনের কর্মসংস্থান না থাকার কারণে পাহাড়ি অঞ্চলে মানুষ বাধ্য হয় জুম চাষ করতে। এই জুম চাষটা কিন্তু পাহাড়ি অঞ্চলে পাহাড়গুলোকে ছোট ছোট লর অস্ত্র দিয়ে গর্ত করে সেখানে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে। এই ফসল উৎপাদন করার কারণে যখন বর্ষাকালে বর্ষা হয়, ওই গর্ত যে স্থানে গর্ত করা হয়েছে ওই গর্ত পানি আস্তে আস্তে চুষে নিতে পাহাড়ের ভিতরে অর্থাৎ পাহাড়ের ভূ অভ্যন্তরের মধ্যে পানি প্রবেশ করে। এই পানি প্রবেশ করার কারণে ভূ অভ্যন্তরের মধ্যে এটা নরম হয়ে যায়। এই নরম হয়ে যাওয়ার কারণে যে কোনো সময়ে পাহাড় ধসে পড়ে। এই ধসে পড়ার নামই হলো
ভূমি ক্ষয়, যেটি আমরা বিশেষ করে আষাঢ় শ্রাবণ মাসে সহজে বিভিন্ন পত্র পত্রিকায় বা বিভিন্ন মিডিয়ায় দেখতে পাই যে পাহাড়ি অঞ্চলে ভূমি ক্ষয় হয়েছে, ভূধস হয়েছে, পাহাড় ধসে পড়েছে। তারই কারণ হলো জুম চাষ। নিশ্চয় তোমাদের একটি সুপরিচিত শব্দ, তোমরা সবাই জানো। নাম্বার 3, বসতি স্থাপন করা। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এই কৃষি প্রধান দেশে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে মানুষ সুষ্ঠু, সুন্দর এবং শান্তিময় পরিবেশে বসবাস করতে গিয়ে মানুষ পরিবর্তে বিচ্ছিন্ন হয়ে সমতল ভূমি বা রাস্তার যে কোনো পাশে বসতি গড়ে তুলছে। এই বসতি গড়ে তোলার জন্য সেখানে পুকুর খনন করতে হচ্ছে বা সমতল ভূমি নিচেও সেই নিচু স্থান থেকে অন্য জায়গা থেকে মাটি খনন করে এনে উঁচু করতে হচ্ছে। তাহলে আমরা বসতি স্থাপন করতে যে কী করছি, সমতল ভূমিকে উঁচু ভূমিতে পরিণত করে সেখানে বসতি স্থাপন করছি। এবার যে জায়গা থেকে মাটি কেটে নিয়ে আসছে নিশ্চয়ই সেই মাটিটা খনন হচ্ছে, তাহলে মাটি ক্ষয় হচ্ছে। তাহলে বসতি স্থাপন করার অন্যতম কারণ হলো মাটি ক্ষয়। এই মাটি ক্ষয়ের কারণে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল মানুষের মধ্যে ভূমি ক্ষয়ের প্রভাব বিস্তার করছে। তার কারণ হলো দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পাওয়া। এই দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে বসতি বৃদ্ধি পাচ্ছে। এই বসতি বৃদ্ধি পাওয়ার কারণে বাংলাদেশের ভূমি ক্ষয় সৃষ্টি হচ্ছে। তাহলে তোমরা সবাই বুঝতে পেরেছ যে বসতি স্থাপন করতে যে আমাদের কীভাবে ভূমি ক্ষয়টি হচ্ছে। নাম্বার 4, রাস্তা নির্মাণ। গ্রাম্য পরিবেশে যে রাস্তাগুলো আছে সেগুলো আমরা শুষ্ক বা শূন্য মৌসুমে সেই রাস্তাগুলো সংস্কার করার প্রয়োজন আছে বা সংস্কার করি। কিন্তু যে রাস্তাগুলো সংস্কার করা হচ্ছে সেই রাস্তাগুলো যখন ভারী মালামাল নিয়ে বড় বড় যানবাহনগুলো প্রবেশ করছে তখন ওই রাস্তাগুলোর উপরে একটা চাপ সৃষ্টি হচ্ছে। এই চাপ সৃষ্টি হওয়ার কারণে রাস্তার দুই পাশে যখন চাপের কারণে আস্তে আস্তে ভূধস অর্থাৎ ভূমি ক্ষয় হচ্ছে। যেহেতু গ্রামীণ অঞ্চলের রাস্তাগুলো বেশি অংশ কাঁচা, এই কাজটার কারণেই কিন্তু ভূমি ক্ষয়। আর রাস্তা সমস্যা করতে যেয়ে বা নির্মাণ করতে যেয়ে আমাদের ভূমি ক্ষয় হচ্ছে। এবং রাস্তাগুলো সংস্কার করার পরে বিভিন্ন যানবাহন যখন এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করছে, বিশেষ করে ভারী মালামাল নিয়ে যখন বিশেষ করে ট্রাক যখন গ্রাম্য পরিবেশে পাকা রাস্তাতে না যখন কাঁচা রাস্তা দিয়ে প্রবেশ করছে তখন দুই পাশে চাপ সৃষ্টি হচ্ছে। চাপ সৃষ্টি হওয়ারই কারণে আমাদের ভূমি ক্ষয়ের সৃষ্টি হচ্ছে। আর সেটি হলো রাস্তা নির্মাণ। নাম্বার 5, মৎস্য চাষ। বাংলাদেশের ভূমি ক্ষয় আরেকটি কারণ হলো মৎস্য চাষ। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে একটি সুনাম আছে, সেই সাতটি জেলাকে বলা হয় সেকেন্ড কুয়েল। এই সেকেন্ড কুয়েলকে বলা হয় মৎস্যের দিক তথা মাছের দিক থেকে সমৃদ্ধ। যেমন সিলেটকে বলি আমরা লন্ডন শহর, তেমনি সাতটি জেলাকে বলি আমরা সেকেন্ড কুয়েল, অর্থাৎ তেলের মতো আমাদের মৎস্য আয় করে দিচ্ছি। এই মৎস্য চাষ করতে গিয়ে আমরা সমতল ভূমিতে চারিপাশে মাটি ফেলে আমরা মাছ চাষ করি। এই মাছ চাষ করার কারণে যে মাটি ফেলে আমরা চারিপাশে উঁচু বেড়িবাঁধ তৈরি করছি, এই বেড়িবাঁধ কারণে আমাদের ভূমি ক্ষয় হচ্ছে। বিশেষ কারণে আষাঢ় মাসে বর্ষা হওয়ার কারণে এই বেড়িবাঁধগুলো ক্ষত সৃষ্টি হয় বা ভূমি ক্ষয় হয়। আর এই ভূমি ক্ষয়ের কারণ হচ্ছে মৎস্য চাষ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারছো যে মৎস্য চাষ করার কারণে কীভাবে বাংলাদেশের মানুষের দ্বারা বা অপ্রাকৃতিকভাবে ভূমি ক্ষয় হচ্ছে। তাই অন্যতম একটি কারণ হলো
চাষ। নগরায়ন, বাংলাদেশের ভূমিক্ষয়ের আরেকটি কারণ হলো নগরায়ন। কারণ জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের অপরিকল্পিতভাবে নগরায়নের সৃষ্টি। এই নগরায়নের সৃষ্টির কারণে সেখানে জনসংখ্যা অত্যন্ত বেশি, আর জনসংখ্যা অত্যন্ত বেশি থাকার কারণে বসতি বা বিভিন্ন কর্মকাণ্ড নিবিড়ভাবে বা ঘন পরিবেশে গড়ে উঠছে। আর এই ঘন পরিবেশে বা নিবিড়ভাবে গড়ে ওঠার কারণে আমাদের সমতল ভূমি নগরায়নে নেই বললে চলে। কারণ বিভিন্ন অঞ্চল থেকে মাটি এনে আমরা উঁচু পরিবেশ তৈরি করে বিভিন্ন বসতি তৈরি করছি, শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা পার্ক। এই নগরায়নের কারণে আমাদের ভূমিক্ষয়ের সৃষ্টি হচ্ছে। কারণ যে অঞ্চল থেকে আমরা মাটি নিয়ে আসছি সেটি নিশ্চয়ই ভূমিক্ষয় বলতে পারি। আর এই নগরায়ন সৃষ্টি হওয়ার ফলে কৃষি জমির পরিমাণ আস্তে আস্তে কম হয়ে আসছে। তখন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে ঘরবাড়ি তৈরি করতে হচ্ছে। এই ঘরবাড়ি তৈরি করতে যে কৃষি জমির পরিমাণ আস্তে আস্তে কম হয়ে যাচ্ছে। আর তাই তা হলো বাংলাদেশের ভূমিক্ষয়ের অন্যতম একটি কারণ, সেটি হলো নগরায়ন। প্রিয় শিক্ষার্থী, তোমরা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো লিখতে পেরেছ। এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর কারণে কিন্তু অপ্রাকৃতিক অর্থাৎ মনুষ্য সৃষ্টির কারণে আমাদের বাংলাদেশের ভূমিক্ষয় সৃষ্টি হয়েছিল। আমি আবার একবার পয়েন্টগুলো বলছি, তোমরা সবাই খাতা কলমে লিখে নাও। যারা লিখছো: 1 বন উজাড়, 2 জুম চাষ, 3 বসতি স্থাপন, 4 রাস্তা নির্মাণ, 5 মৎস্য চাষ, 6 নগরায়ন। এই পয়েন্টগুলোর উপর ভিত্তি করে আমাদের বাংলাদেশের নগরায়ন, অপ্রাকৃতিক নগরায়ন, যেটি মানুষের দ্বারা সৃষ্টি। এভাবে বাংলাদেশের নগরায়নের দ্বারা বাংলাদেশের ভূমিক্ষয়ের কারণ। তাহলে শিক্ষার্থী, তোমরা সবাই ভূমিক্ষয় কাকে বলে, বাংলাদেশের ভূমিক্ষয়ের কারণ, আমরা ভূমিক্ষয়ের কারণ দুটো পেয়েছি। একটি পেয়েছি প্রাকৃতিক কারণ, প্রকৃতি তত্ত্ব থেকে যেভাবে ভূমিক্ষয় সৃষ্টি হচ্ছে, বায়ু প্রবাহ, বন্যা, বৃষ্টিপাত, ঠিক এভাবে আমাদের কারো কোনো হাত নেই। প্রকৃতি তত্ত্ব সেটি হচ্ছে বলা হয় প্রাকৃতিক কারণ। আর অপ্রাকৃতিক কারণ যেটি মানুষের দ্বারা নির্মিত বা সৃষ্টি, সেটি হচ্ছে অপ্রাকৃতিক কারণ। এই দুইটি কারণে বাংলাদেশের ভূমিক্ষয়ের কারণ বা সমস্যা সৃষ্টি হয়েছে। নিশ্চয়ই তোমরা সুন্দরভাবে অনলাইন ক্লাসের মাধ্যমে ভূমিক্ষয় কাকে বলে, ভূমিক্ষয়ের কারণ সমূহ আলোচনা করো, সুন্দরভাবে বুঝতে পেরেছ। এটি ছিল আজকের অনলাইন ক্লাস। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই জানো যে প্রতি ক্লাসে আমি তোমাদেরকে একটি বাড়ির কাজ দিই। আজকে বাড়ির কাজ করছি একই, যে ভূমিক্ষয় কি, বাংলাদেশের ভূমিক্ষয়ের কারণ আলোচনা করো। এটি কিন্তু আমি আগামী ক্লাসে তোমাদের কাছ থেকে জানতে চাবো যে তোমরা কে কতটুকু বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, শিমুলতা এমপি কলেজে অধ্যক্ষ স্যারের নির্দেশনায় ইউটিউব নামের একটি চ্যানেল আছে, যে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিলে তোমরা অবশ্যই শিমুলতা এমপি কলেজের সকল শিক্ষকের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো দেখতে পারবে। এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা ঘরে বসে তোমরা তোমাদের শিক্ষা মনোপরিবেশ সৃষ্টি করতে পারবে। সেটি শুধুমাত্র অনলাইন ক্লাস। সেই অনলাইন ক্লাস দেওয়ার জন্য আমরা রুটিন অনুযায়ী আমরা অনলাইন ক্লাস তোমাদের দিচ্ছি বা পরিচালনা করে আসছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমরা শিমুলতা এমপি কলেজের পরিবারের অধ্যক্ষ স্যার সহ সকল শিক্ষক কর্মচারীর জন্য আশীর্বাদ করবে। সবাই সুস্থ থাকে, তোমরাও সুস্থ থাকো। ধন্যবাদ।